নমস্কার, আমি প্রসূন আচার্য বলছি। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। ঠিক 1 মাস হলো আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল। আমার কিছু ব্যক্তিগত বন্ধু, তাদের পরামর্শে এবং তাদের কি বলবো যে নিয়মিত তাড়নার ফলে এই ইউটিউব চ্যানেলটা করা হয়েছে, যে যাতে কিছু সিরিয়াস আলোচনা, কিছু সত্যি খবর আমরা তুলে আনতে পারি। এবং সেই আলোচনা করতে গিয়ে 1 মাসের মধ্যে প্রতি সপ্তাহে 3 দিন করে আমরা মাত্র 12টি ভিডিও আপলোড করেছি, কিন্তু তার মধ্যে দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই যারা মন্তব্য করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। তারা যদি এটা না করতেন তাহলে মনে হতো এই প্রচেষ্টার অর্থহীন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিছুটা অন্য ধরনের আলোচনা করার জন্যে এই ইউটিউব চ্যানেলটি করা হয়েছে। তার মধ্যে একটি স্ট্রাইক পাহেলগামের ঘটনার পরে আমাদের ইউটিউব চ্যানেলের ওপর হয়েছিল, যেটা নিয়ে আমি এর আগে একাধিকবার বলেছি যে আমরা পুলওয়ামার ঘটনার প্রেক্ষাপটে কিছু প্রশ্ন রেখেছিলাম, যে পাহেলগামের ঘটনা যখন ঘটে তারপর পুলওয়ামার ঘটনার অ্যাকচুয়ালি এনআইএ চার্জশিট কী কী হয়েছিল এবং তার অনুযায়ী কী হয়েছে। যাই হোক, বিস্তারিত যেতে চাই না। সেই ভিডিওটি ইউটিউব কর্তৃপক্ষের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়। আপনারা সকলেই জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অবস্থার অবসান হয়েছে। কিন্তু তারপরে এখন কি পরিস্থিতি, এই ঘটনা থেকে বিজেপি কতটা গেইন করতে পারছে এবং গেইন করলো, সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। প্রথম কথা, ওই 3 দিনের ঘটনা একটা বড় সেকশনের অন্ধভক্তদের কাছে চোখ খুলে দিয়েছে। আমরা যাদের 56 ইঞ্চি ছাতি বলে তার সমস্ত কথাকে মনে করতাম তিনি বিশ্বকে চালাচ্ছেন এবং দেশের একটা বৃহৎ অংশের মানুষ সেটা বিশ্বাস করতেন, সেই ধারণা প্রায় বড় রকম ধাক্কা খেয়েছে বলা চলে। কারণ সিজ ফায়ার হওয়ার আগে, ভারত এবং পাকিস্তান অফিসিয়ালি ঘোষণার আগে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে মার্কিন প্রেসিডেন্ট টুইট করে বলে দিয়েছিলেন এবং সেই মতো সিজ ফায়ার হয়েছে। পরবর্তীকালে আমরা ট্রাম্পের আরও একটি ভিডিও দেখি, যেখানে তিনি বলছেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশকেই বলেছিলাম এই যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে ট্রেডের ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্য ক্ষেত্রে কিছু অসুবিধা হবে, ফলে তারা এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। We helped a lot, and we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. যদিও পরবর্তীকালে গত মঙ্গলবার আমরা দেখি ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের পক্ষ থেকে প্রায় 70টা দেশের প্রতিনিধিদের সামনে ডেকে বলা হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়, কোনোভাবেই আমেরিকার সাথে ট্রেড সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি, যে এই শর্ত নেই যে যুদ্ধবিরতি করা হবে। কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে দাবি করা হয়েছে, পার্লামেন্ট ডাকার কথা বলা হয়েছে, সেটা কি হবে না হবে পরবর্তীকালের কথা। কিন্তু প্রথম থেকে যে কথা বলে আসছিলাম যে এই যে যুদ্ধ হলো তাতে ভারতের যারা সেনারা তারা কড়া জবাব দিয়েছেন, আমরা তাদের জন্য গর্ববোধ করি। যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সাধারণ মানুষ মারা গেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে বেদনার্ত। কাশ্মীরে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন পাহেলগামের ঘটনার পরে, এবং কাশ্মীরের সাধারণ মানুষ ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন, সে কথা সাধারণ মিডিয়া তুলে ধরেনি। এই ঘটনা কতগুলো জিনিস খুব স্পষ্ট করে দিয়েছে। ভারতের যে গদি মিডিয়া, তাদের নগ্ন ভূমিকা এবং প্রতিনিয়ত যে তারা ফেক খবর বাজারে ছাড়ে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাড়ে, সেটাও স্পষ্ট হয়ে গেছে। কিন্তু সবার শেষে এই যুদ্ধ পরিস্থিতি যখন শেষ হয়ে গেছে, শেয়ার বাজার জাম করছে, ভারত পাকিস্তানের মধ্যে অবস্থা উন্নতি করার জন্য তারা বৈঠকে বসছে, আমেরিকা তার মধ্যে নাক গলিয়েছে এবং আবার আইপিএল শুরু হচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বিচার করতে হবে যে এই যুদ্ধ বা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে বিজেপি কতটা লাভবান হয়েছে।
এই কথা এই কারণে বলছি যে অতীতে আমরা পুলওয়ামার ঘটনার পরে দেখেছিলাম নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে বলেছিলেন নতুন যারা ভোটার হয়েছেন পুলওয়ামা শহীদদের প্রতি স্মৃতি জানিয়ে নতুন ভোটারদের প্রতিটি ভোট যেন বিজেপিকে দেওয়া হয়। আমরা দেখেছিলাম পায়েলগামের ঘটনার পরে তিনি বিহারে একটি ইলেকশন র্যালিতে গেছিলেন এবং সেই র্যালিতে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন। সুতরাং এটা ধরেই নেওয়া যায় এবং প্রায় পৃথিবীর প্রতিটা দলই এই কাজ করে না বললে হবে না, যে যদি যুদ্ধ করি এবং সেই যুদ্ধে আমার পজিটিভ কিছু আউটলেট আমার পক্ষে বেরিয়ে আসে সেটা আমরা ইলেকশনে কাজে লাগানো হয়। ঠিক একই জিনিস আমরা অতীতে দেখেছি ভারতের ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে, কিন্তু সবসময় কি সেটা কাজে লাগে? এই নিয়ে আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আমরা জানি যে বিজেপি ইতিমধ্যেই 10 দিনের তেরাঙ্গা যাত্রার আয়োজন করেছে এবং যে যাত্রা গতকাল 14 তারিখ থেকে শুরু হয়েছে এবং আপাতত 10 দিন ধরে চলবে বিভিন্ন রাজ্যে, মূলত বিহার এবং হিন্দি বলয় যে ওপরে প্রথমে স্টেট ক্যাপিটাল থেকে মন্ডল এবং গ্রামে, অর্থাৎ এই যে ভারত জয়ী হয়েছে এবং ভারত আক্রমণ করেছে পাকিস্তানে কিছু এয়ারবেসে, ধ্বংস নিশ্চয়ই পাকিস্তানের কিছু উগ্রপন্থী তাদের তাদের ঠিকানায় ভারতের যে আক্রমণ, তাদের মৃত্যু ঘটেছে, সেই যে জিনিসটা ভারতের সেনাবাহিনীর যে জয়, সেই জয়টাকে সেলিব্রেট শুধু করা না, রাজনৈতিক প্রচারে তুলে আনাটাই কিন্তু এই তেরঙ্গা যাত্রার অন্যতম উদ্দেশ্য। মূলত বিহারের ভোট সামনে রয়েছে, তারপরের বছর ঘুরতে না ঘুরতেই পশ্চিমবঙ্গের ভোট, কেরালার ভোট, তামিলনাড়ুর ভোটও রয়েছে, আসামের ভোট রয়েছে। সুতরাং অনেকগুলো প্রেক্ষাপট সামনে রেখে এই প্রচার বিজেপি তুলে আনছে এবং সারা ভারত জুড়ে যে মোদির যে সাফল্যকে কেন্দ্র করে বিজেপি 2014 সালের পর থেকে বারবার ইলেকশনে এনক্যাশ করেছে এবং জিতে এসছে, সেই সাফল্যকে বিজেপি তুলে ধরতে চায়। কেন তুলে ধরতে চায়? কারণ এই ভারত পাকিস্তানের এবারে 3 দিনের সংক্ষিপ্ত যে যুদ্ধকালীন পরিস্থিতি, যাতে দুপক্ষের ওপর গুলি চালিয়েছে, দুদেশের মানুষই মারা গেছে, দুদেশের সেনাই মারা গেছে, দুদেশের সাধারণ বাহিনী মারা গেছে, ভারত তুলনায় অনেক বেশি আগ্রাসনী ভূমিকা নিয়েছে। সেই ক্ষেত্রে আমেরিকার হস্তক্ষেপে বস্তুত সিজফায়ার হয়েছে, এই বিষয়টা মোদির অন্ধভক্তরা মেনে নিতে পারছে না এবং এটা খুব পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে যে যতই 56 ইঞ্চি ছাতির কথা বলে আমরা প্রচার করি না কেন, বিজেপি প্রচার করুক না কেন, আলটিমেটলি এই সিজফায়ারের পরে কেন পিওকে দখল করা গেল না, যে প্রশ্ন বারবার উঠেছে এবং বিজেপির লোকেরা বলেছে আমরা করে দেবো, বিজেপির লোকেদের মধ্যে যারা সমর্থক তাদের মধ্যে বিশালভাবে ধাক্কা খেয়েছে। তাদেরকে প্রশ্নের জবাব দিতে হচ্ছে যে আলটিমেটলি আওরঙ্গজেবের কবর থেকে শুরু করে যে বিভিন্ন বিতর্ক, মুসলিমদের কোণঠাসা করার অবস্থা, যে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল দেশে, সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসার পরেও কিন্তু আমরা দেখতে পেলাম এক অদ্ভুত ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে যুদ্ধটা সিজফায়ার হয়ে যাওয়ায়। ভারতের বিদেশ সচিব আমাদের তার মিসিরের টুইটারে যেভাবে আক্রমণ করা হয়েছে তিনি প্রাইভেট করেছেন এবং নানাভাবে সমালোচনা করা হচ্ছে, সে প্রসঙ্গ বাদই দিলাম। একটু অতীতের কথায় ফিরে আসি। আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে চার্চিলের কিন্তু 1945 সালের ব্রিটেনের ভোটে পরাজয় ঘটেছিল। চার্চিল ভাবেননি, তিনি কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন, বিশ্বযুদ্ধে জয়ী হয়েছেন, ক্লেমেন্ট অ্যাটলি যে তাকে ভোটে হারিয়ে দিতে পারেন লেবার পার্টির, সেটা কিন্তু ভাবেননি। অর্থাৎ যুদ্ধে জয় করলেই যে ইলেকশনে তার পজিটিভ রেজাল্ট হবে, এটা কিন্তু সবসময় হয় না। আবার আমরা দেখেছি 1971 সালে পাক ভারত যুদ্ধে বাংলাদেশ সৃষ্টির পরে ইন্দিরা গান্ধীর একটা মা দেবী দুর্গা ভাবমূর্তি তৈরি হয়েছিল। তৎকালীন আমাদের অন্যতম বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী দেবী দুর্গা বলে তাকে সংসদে সম্বোধন করেছিলেন এবং 1967 সালে গুজরাট সহ একাধিক রাজ্যে কংগ্রেসের যে হার হয়েছিল এবং তারপর কংগ্রেস বিভক্ত হয়, 71 সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে কংগ্রেস জয় পেলেও যে অবস্থা দাঁড়িয়েছিল বিভিন্ন রাজ্যে বিরোধীদের উত্থান ঘটেছিল, 72 সালে কিন্তু ইন্দিরা গান্ধী রাজ্যে রাজ্যে যে ইলেকশন হলো তাতে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত তার বিজয় রথ ছোটাতে পেরেছিলেন। অর্থাৎ যুদ্ধে জয় পরাজয় কিন্তু নির্বাচনে একটা
বড় প্রভাব ফেলে। প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ যেটা হলো সাময়িকভাবে 3 দিনের, যেটাকে আমরা যুদ্ধ বা যুদ্ধকালীন পরিস্থিতি যাই বলি না কেন, ঘুষকে মারা অথবা নিশ্চয়ই এয়ারবেসে হানা হয়েছে, জঙ্গি ঠিকানায় হানা হয়েছে, যদিও পহেলগামে যে 4 জন না 5 জন জঙ্গি এসে নিরপরাধ 26 জনকে টুরিস্টকে হত্যা করেছিল এবং একজন অশ্বারোহী মুসলিম কাশ্মীরের হত্যা করেছিল, সেই আতঙ্কবাদীদের ধরা যায়নি। তা সত্ত্বেও কিন্তু এই সাফল্যের পুরো ক্রেডিট নেওয়ার জন্য বিজেপির সভাপতি নাড্ডা নির্দেশ দিয়েছেন সারা ভারত জুড়ে বিজেপি এই কাজে নামবে। উল্টো দিক থেকে কংগ্রেস যারা গুজরাটে তাদের লাস্ট এআইসিসি সেশন করলো, তাদেরকে ভাবতে হচ্ছে তারা কি ন্যারেটিভ তৈরি করবে। কারণ যে রাজ্যগুলিতে ভোট আছে তার মধ্যে আসামে ভোট আছে, তার পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্বল শক্তি, কিন্তু বিহারে তারা অন্যতম আরজেডির সঙ্গে জোটবদ্ধভাবে তারা লড়ছে। গত বছর তাদের আসন সংখ্যা কম হয়েছিল, কংগ্রেস যদি আরো কিছু আসন হয়তো আরজেডিকে ছেড়ে দিত তাহলে হয়তো বিহারে নীতিশ কুমার ক্ষমতা আসতে পারতো না। তো আলটিমেটলি কংগ্রেস তার রণনীতি সাজাবে, কিন্তু বিজেপি কি লাভবান হবে? এখনো পর্যন্ত যা পরিস্থিতি অ্যাজ অন টুডে, যেভাবে সাধারণ মিডিয়া এক্সপোজ হয়েছে, যেভাবে ইউটিউব যাদের মোদি সমালোচনা করার জন্য 4 PM কে বন্ধ করে দেওয়া হয়েছিল খুলে দিতে হয়েছে, যেভাবে অন্ধভক্তদের যে প্রচার ধাক্কা খেয়েছে, যেভাবে মোদি পক্ষের মিডিয়ার প্রচার মানুষের বিশ্বাসে ধাক্কা দিয়েছে এবং মানুষ প্রশ্ন তুলছে, তাতে শেষ পর্যন্ত কি হয় দেখা। নরেন্দ্র মোদি এবং বিজেপি তারা জাতি জনগণনায় প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বিহারের নির্বাচনকে সামনে রেখে জাতি জনগণনায় রাজি হয়েছিল। তারপরে পহেলগামের ঘটনা যেদিকে মোড় দিয়েছে এবং তারপর যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে মূল রাশটা কিন্তু নরেন্দ্র মোদির হাতে নয়, মূল রাশ রইল ডোনাল্ড ট্রাম্পের হাতে, রাশের একটা অংশ রইল সৌদি আরবের হাতে। এবং ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়ে বিপুল পরিমাণে চুক্তি করলেন, ট্রেড করলেন, এবং আমরা জানতে পারলাম পৃথিবীর আরো বিভিন্ন দেশ তারা পাকিস্তানের পক্ষে সরাসরি না বললেও পাকিস্তানের বিরোধিতা করেননি। অর্থাৎ যে কথা বারবার মেন স্ট্রিম মিডিয়ায় বলা হয়েছে, যে কথা মোদি ভক্তরা বিজেপির পক্ষ থেকে প্রচার চালিয়েছে সারা দেশ জুড়ে, সেই কথা কিন্তু সাধারণ মানুষ, কমন ম্যান যেটাকে বলে, আমি বলছি না উচ্চবর্ণ উচ্চশিক্ষিত প্রচুর টাকা পাওয়া আইটির ইন্ডাস্ট্রি যারা মানে হেডলেস গলদা চিংড়ির মতো যাদের ব্রেন কাজ করে না তাদের কথা আমি বলছি না, সাধারণ আপামর জনগণ তারা দেখতে পাচ্ছে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, চিকিৎসার খরচা বাড়ছে, সরকারি বেসরকারি কোনো ক্ষেত্রেই চাকরি হচ্ছে না, সমস্ত দিকে এক অদ্ভুত পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে নিষ্ক্রমণের কোনো রাস্তা কিন্তু এই যুদ্ধ বা যুদ্ধকালীন পরবর্তী পরিস্থিতি দেখাতে পারেনি। সুতরাং এই যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, তার জন্য তেরাঙ্গা যাত্রা করা বিজেপির পক্ষে খুব জরুরি। তারা যদি এই যুদ্ধে জয় করেছি, পাকিস্তানকে হারিয়েছি, এই জিগির গ্রামাঞ্চলে না ছড়াতে পারে, তাহলে কিন্তু তাদের পক্ষে মুশকিল আছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপিকে আমরা দেখছিলাম একটা ভয়ঙ্কর মুসলিম বিরোধী প্রচার এবং মুসলিমদের এক কোণে করে দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সম্পূর্ণ জল ঢেলে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর দুই যারা প্রেস ব্রিফিং করেছিলেন, দুজন, একজন ভূমিকা আর একজন হচ্ছে সুফিয়া কুরেশি, তারা একাধিকবার হিন্দি এবং ইংরাজিতে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেয়। এবং তারপরেও বিজেপি বাহিনী কি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। আমরা দেখলাম মধ্যপ্রদেশের একজন বিজেপির মন্ত্রী, তিনি টেররিস্টদের বোন বলে নাম না করে সুফিয়া কুরেশিকে আক্রমণ করলেন। অর্থাৎ বিজেপি গোটা ব্যাপারটা কিন্তু মেনে নিতে পারছে না। সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী কিন্তু মোদিরও না, রাহুল গান্ধীরও না, সোনিয়া গান্ধীরও না। ভারতীয় সেনাবাহিনী ভারতীয় জনগণের রক্ষক, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেখানে হিন্দু মুসলিমের কোনো স্থান নেই, সেখানে সবাই তারা মারা যায়। এই যে ঝন্টু আলী মারা গেল, তারপর তার দাদা কি মুসলিম, এবং এই কদিন আগেও বিএসএফ এর একজন মুসলিম মারা গেলেন বিহারের এই কাশ্মীর যুদ্ধে 3 দিন আগে। অর্থাৎ হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যতবার যুদ্ধ হয়েছে, চীনের সাথে বলুন, পাকিস্তানের সাথে বলুন, একসাথে ভারতীয় তিরঙ্গা ঝান্ডার নিচে দাঁড়িয়েছে, সেখানে হিন্দু মুসলিম ঠাঁই নেই। কিন্তু বিজেপি
এই ইলেকশনটাকে, এই রাজ্যের ইলেকশনগুলো যেটা রয়েছে 2026-এ, সেই ইলেকশনটাকে হিন্দু মুসলিম এবং জাত ব্যবস্থার উপর নিয়ে যেতে চাইছিল। সেইটা করতে গেলে কিন্তু বিজেপিকে তাদের ন্যারেটিভে কাছে ফিরে যেতে হবে, যে ন্যারেটিভটা কিন্তু এই 3 দিনের যুদ্ধ কিন্তু ধাক্কা লেগেছে ভয়ঙ্করভাবে, এবং সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে বিজেপির লোকেরা সেকুলার বললেই রেড়ে করে তেড়ে আসছিল, তাদের পেটোয়া দালাল অ্যাঙ্কাররা দেশ ছেড়ে চলে যেতে বলেছিল ধর্মনিরপেক্ষ মানুষকে। তো তাদের ইমেজে শুধু নয়, তাদের ভিত্তিতে একেবারে তাদের চিন্তা চেতনা মননে ধাক্কা খেয়েছে, এবং সেই মননে ধাক্কা খেয়েছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে যে এইটা মূল বিষয় নয়, মূল বিষয় অন্ধভক্তদের কথা নয়, মূল বিষয় হচ্ছে মানুষের দৈনন্দিন সমস্যার কথা, মূল বিষয় হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার কথা। সেই নিরাপত্তা, সেই জীবন যন্ত্রণাটা কিন্তু আগামী দিনকে ইলেকশনের মূল এজেন্ডা হবে। এটা বিজেপি বুঝতে পেরেই এই তেরাঙ্গা যাত্রা, অর্থাৎ ভারতের তিরঙ্গা, বিজেপি কিন্তু বহুদিন, আরএসএস কিন্তু তিরঙ্গা তোলেনি, তারা তাদের ভাউয়া ঝান্ডা বা গেরুয়া পতাকা তুলেছে ওই আরএসএস হেডকোয়ার্টারে। যেরকম কমিউনিস্টরাও একসময় তেরাঙ্গা ঝান্ডা তুলতো না, তারা লাল ঝান্ডার কথা বলতো। পরবর্তীকালে আমরা দেখেছি রাইটার্সের সামনে জ্যোতিবাবু তেরাঙ্গা ঝান্ডা উত্তোলন করেছেন এবং কমিউনিস্ট পার্টির মতাদর্শ চেঞ্জ হয়েছে। সম্প্রতি আরএসএসেরও চেঞ্জ হয়েছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু বিজেপিকে তেরাঙ্গাকে আশ্রয় নিতে হয়েছে। আমরা দেখেছি বিগত ইলেকশনে সংবিধান এবং তেরাঙ্গা, এই তিনটে ছিল কংগ্রেস এবং বিরোধী দলের মূল হাতিয়ার। বিজেপি এখন সেই হাতিয়ারে আশ্রয় করে আগামী দিনকে ইলেকশনকে জিততে চাইছে। এই দিকে কিন্তু সকলকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরও নজর থাকবে কি হয়েছে, এবং এ ব্যাপারে অত্যন্ত যে ইমেজে ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদীর, সেটা বলাই বাহুল্য। সেই ইমেজ কি করে বিজেপি মেকওভার করে আগামী ইলেকশনের আগে, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখতে থাকবেন ডিডি কলকাতা 1, দেশ দুনিয়া কলকাতা। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।